Please don't use any cationic and anionic chemicals in same washing bath. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। ওয়াশিং এ কর্মরত নতুন টেকনিশিয়ানদের কাজকে আরো সহজ করতে ভিডিওগুলো শেয়ার করে পাশে থাকুন। ভিডিওর শুরুতে একটি বাক্য শুনে থাকবেন যেটির বাংলা অর্থ দাঁড়ায়, দয়া করে একই ওয়াশিং বাথে ক্যাটায়নিক এবং অ্যানায়নিক চরিত্রের কেমিক্যালস ব্যবহার করবেন না। এই তথ্যটি মূলত প্রত্যেকটি অক্সিলারি কেমিক্যালসের টেকনিক্যাল ডাটাশিট সংক্ষেপে টিডিএস এ দেওয়া থাকে। টিডিএস এ থাকা অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে কেমিক্যালসের আয়নিক চরিত্র অন্যতম। যদি কোনো টিডিএস এ কেমিক্যালসের আয়নিক চরিত্র ক্যাটায়নিক লেখা থাকে তাহলে বুঝতে হবে ওই কেমিক্যালটি পজিটিভ চার্জযুক্ত, আর যদি অ্যানায়নিক চরিত্রের কেমিক্যালস হয় তবে বুঝতে হবে সেটি নেগেটিভ চার্জযুক্ত। ক্যাটায়নিক এবং অ্যানায়নিক চরিত্রের কেমিক্যালস একই ওয়াশিং বাথে ব্যবহার করলে রাসায়নিক বিক্রিয়ার ফলে নতুন এক বা একাধিক যৌগে পরিণত হয়, ফলে কেমিক্যালসগুলি তার পূর্বের ক্ষমতা হারিয়ে নতুন একটি যৌগে পরিণত হয়। এছাড়া আরেকটি রয়েছে নন আয়নিক কেমিক্যাল, যার কোনো চার্জ বা আয়ন নেই। এদের ক্যাটায়নিক বা অ্যানায়নিক উভয় কেমিক্যালের সাথে একই ওয়াশিং বাথে ব্যবহার করা যায়। ক্যাটায়নিক এবং অ্যানায়নিক শব্দটি কি এবং তাদের কেন একই ওয়াশিং বাথে ব্যবহার করা যাবে না সেটি নিয়ে আজকের এই ভিডিও। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ক্যাটায়নিক এবং অ্যানায়নিক শব্দ দুটি সহজভাবে বুঝবার জন্য চলুন ছোটবেলার বিজ্ঞান বই ফেরা যাক। আমরা জানি যে সকল বস্তুর ভর ও আয়তন আছে, যারা স্থান দখল করে এবং যারা বল প্রয়োগে বাধা প্রদান করে তাদেরকে পদার্থ বলে। যেমন ইট, পাথর, পানি, তেল, বাতাস ইত্যাদি এক একটি পদার্থ। আমরা আরো জানি অবস্থাভেদে পদার্থ তিন ধরনের হয়ে থাকে। এগুলি হলো কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ। ওয়াশিং সেক্টরে আমরা মূলত কঠিন এবং তরল পদার্থের কেমিক্যালসগুলি ব্যবহার করে থাকি, যেমন সোডা অ্যাশ, কস্টিক, ব্লিচিং পাউডার ইত্যাদি কঠিন পদার্থ। আবার হাইড্রোজেন পারঅক্সাইড, লুব্রিকেন্ট, লিকুইড ব্লিচ ইত্যাদি তরল পদার্থ। রাসায়নিকভাবে পদার্থ আবার দুই প্রকার হয়ে থাকে, যেমন মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। এবার দেখে নেই মৌলিক পদার্থ কাকে বলে। যে সকল পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙলে বা বিভক্ত করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাদেরকে মৌল বা মৌলিক পদার্থ বলে। বর্তমানে পৃথিবীতে মোট 118টি মৌলিক পদার্থ রয়েছে, যাদের মধ্যে 98টি মৌলিক পদার্থ প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় এবং বাকি 20টি কৃত্রিম উপায়ে ল্যাবরেটরিতে তৈরি করা যায়। হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, সিলিকন, সালফার, সোডিয়াম, ক্লোরিন, ক্যালসিয়াম এগুলি এক একটি মৌলিক পদার্থ। ওয়াশিং সেক্টরে কোনো প্রকার মৌলিক পদার্থের ব্যবহার হয় না। এবার জেনে নেই যৌগিক পদার্থ কাকে বলে। যে সকল পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙলে বা বিভক্ত করলে ওই পদার্থ ছাড়াও আরো অন্য এক বা একাধিক পদার্থ পাওয়া যায়, তাদেরকে যৌগ বা যৌগিক পদার্থ বলা হয়। ওয়াশিং এ ব্যবহৃত প্রতিটি কেমিক্যালসই এক একটি যৌগিক পদার্থ। বর্তমান পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা নির্দিষ্ট হলেও যৌগিক পদার্থের সংখ্যা অসংখ্য এবং প্রতিনিয়ত যৌগিক পদার্থের সংখ্যা বেড়েই চলছে। যেমন ওয়াশিং এ ব্যবহৃত কস্টিক সোডা, যার রাসায়নিক সংকেত সোডিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙলে সোডিয়াম, অক্সিজেন এবং হাইড্রোজেন নামক তিনটি ভিন্ন মৌলিক পদার্থ পাওয়া যায়। তাই কস্টিক সোডা একটি যৌগিক পদার্থ। এবার আমরা জানবো পরমাণু কি। আমরা জানি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলা হয়, অর্থাৎ এক একটি মৌলিক পদার্থই এক একটি পরমাণু। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলের গুণাগুণ অক্ষুণ্ণ থাকে। আমরা জানি পরমাণুসমূহ স্বাধীন অবস্থায় থাকতে পারে না, এরা দুই বা ততোধিক পরমাণুর সাথে মিলে অণু গঠন করে। এদের একটি অণু একই রকম হতে পারে, যেমন অক্সিজেন একটি মৌলিক পদার্থ। এখানে দুটি অক্সিজেন পরমাণু মিলিত হয়ে একটি অক্সিজেনের অণু তৈরি করে, যার সংকেত O2, অর্থাৎ এখানে একই ধরনের পরমাণু মিলে একটি অণু তৈরি করেছে। আবার এরা এক বা একাধিক ভিন্ন ভিন্ন পরমাণুর সমন্বয়ে একটি অণু তৈরি করে থাকে, যেমন অক্সিজেনের একটি পরমাণু হাইড্রোজেনের দুটি পরমাণুর সাথে মিলিত হয়ে একটি পানির অণু গঠন করে। পরমাণু দেখতে কেমন? সাধারণত সব পরমাণুই চার্জ বা বিদ্যুৎ নিরপেক্ষ, অর্থাৎ সাধারণ অবস্থায় মৌলিক পদার্থ বা পরমাণুর কোনো চার্জ বা আয়ন থাকে না, কারণ প্রতিটি পরমাণুতেই তিন ধরনের স্থায়ী মৌলিক কণিকা পাওয়া যায়। এই মৌলিক কণিকাগুলো হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসের মধ্যে থাকে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন এবং চার্জবিহীন নিউট্রন। আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চতুর্পাশে থাকে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন।
পরমাণু দেখতে অনেকটা আমাদের সৌরজগতের মতো। সৌরজগৎ যেমন সূর্যকে কেন্দ্র করে পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলোর চারপাশে ঘুরছে, ঠিক একইভাবে পরমাণুর কেন্দ্রে থাকা নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন সমূহ সর্বদা প্রতিনিয়ত ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে। পরমাণুর এই মডেলটি সৌরজগতের সাথে মিলে যাওয়ায় এটিকে পরমাণুর সৌর মডেল নামে ডাকা হয়। বিজ্ঞানী রাদারফোর্ড এটি আবিষ্কার করেন বলে এটিকে রাদারফোর্ডের পরমাণু মডেলও বলা হয়। পরমাণুর কেন্দ্রে থাকা নিউক্লিয়াসে যে কয়টি ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে সেই কয়টি ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন থাকে। যেহেতু পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা একে অপরের সমান এবং এদের চার্জ বিপরীত ধর্মের, তাই পরমাণুসমূহ সামগ্রিকভাবে চার্জশূন্য হয়ে থাকে। পরমাণুসমূহ কখন ক্যাটায়নিক বা অ্যানায়নিক চার্জে পরিণত হয়? আমরা একটু আগে জেনে আসলাম পরমাণুসমূহতে সমান সংখ্যক ধনাত্মক চার্জের প্রোটন এবং ঋণাত্মক চার্জের ইলেকট্রন থাকায় এরা চার্জ নিরপেক্ষ থাকে। এখন পরমাণুর এই নিরপেক্ষ অবস্থায় যদি কোনো পরমাণু তার সর্বশেষ কক্ষপথ বা শক্তি স্তর থেকে এক বা একাধিক ইলেকট্রন দান করে, তবে সেটি হয়ে যায় ক্যাটায়নিক পরমাণু, যা ধনাত্মক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আর যদি কোনো পরমাণু তার সর্বশেষ কক্ষপথ বা শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে, তখন সেটি হয়ে যায় অ্যানায়নিক পরমাণু, যা ঋণাত্মক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আর যে সকল পরমাণু কোনো ইলেকট্রন গ্রহণও করে না আবার বর্জনও করে না, তাদেরকে বলা হয় নন আয়নিক পরমাণু। এখন জানা দরকার পরমাণুসমূহ কেন ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে। আমরা জেনেছি পরমাণুসমূহ স্বাধীন বা মুক্ত অবস্থায় থাকতে পারে না, অর্থাৎ মুক্ত অবস্থায় পরমাণুসমূহ অস্থিতিশীল। আর তাই পরমাণুসমূহ তাদের নিজ নিজ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে স্থিতিশীল থাকতে চায়। এখন পরমাণুসমূহ স্থিতিশীল হবার শর্ত কি? আমরা একটু আগে জেনেছি পৃথিবীতে মোট 118টি মৌলিক পদার্থ রয়েছে। প্রতিটি মৌলিক পদার্থকে তাদের নিজ নিজ পারমাণবিক সংখ্যা বা সিরিয়ালের ভিত্তিতে একটি ছকে স্থান দেওয়া হয়েছে, যা আন্তর্জাতিকভাবে পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী নামে পরিচিত। এই 118টি মৌলিক পদার্থ সমূহকে যে সিরিয়ালে সাজানো হয়েছে তাকে ওই মৌলটির পারমাণবিক সংখ্যা বলে। যেমন পর্যায় সারণীতে থাকা হাইড্রোজেন সিরিয়ালে 1-এ রয়েছে, তাই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। আবার অক্সিজেন রয়েছে 8 নম্বর পজিশনে, তাই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। সোডিয়াম রয়েছে 11 নম্বরে, তাই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। ক্লোরিন রয়েছে 17 নম্বর পজিশনে, তাই ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17। এভাবে 118টি মৌলিক পদার্থকে তাদের পারমাণবিক সংখ্যা অনুসারে পর্যায় সারণীতে সাজানো হয়েছে। এখন আপনারা যদি পর্যায় সারণীর ছবির দিকে লক্ষ্য করেন, তাহলে দেখবেন পর্যায় সারণীর একদম ডান পাশের সর্বশেষ কলামে রয়েছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন নামক 6টি মৌলিক পদার্থ, যারা অন্য কারোর সাথে কোনো প্রকার রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। আর এরা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না বলে অন্য কাউকে ইলেকট্রন প্রদানও করে না এবং অন্য কারো কাছ থেকে ইলেকট্রন গ্রহণও করে না। যেহেতু এরা কোনো প্রকার বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাই এদেরকে নিষ্ক্রিয় মৌল বলা হয়। আর এই নিষ্ক্রিয় মৌলগুলো সবসময় স্থিতিশীল হয়ে থাকে। তাই কোনো পরমাণু যদি স্থিতিশীল হতে চায়, তাহলে তাদেরকে অবশ্যই এই নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হবে। আপনারা ছবিতে থাকা ডান পাশে দেখতে পাচ্ছেন যে রাদারফোর্ডের পরমাণু মডেল বা সৌর মডেল। এই মডেলের মাঝখানে থাকে নিউক্লিয়াস, যে নিউক্লিয়াস থাকে প্রোটন এবং নিউট্রন, এবং এই নিউক্লিয়াসের চারপাশে থাকে ইলেকট্রন সর্বদা ঘূর্ণায়মান, এবং এই নিউক্লিয়াসের চারপাশে যে রাউন্ড বৃত্তগুলো থাকে এক একটিকে শেল বা কক্ষপথ বা শক্তি স্তর বলা হয়। এখন এই ছবিতে থাকা 6টি নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় একমাত্র হিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন রয়েছে। এছাড়া বাকি সবগুলো শেষ কক্ষপথে রয়েছে মোট 8টি করে ইলেকট্রন। অর্থাৎ এই 6টি মৌল ছাড়া অন্য কোনো মৌল যদি ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে এই ধরনের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে, যাদের সর্বশেষ শক্তি স্তরে 2টি অথবা 8টি ইলেকট্রন রয়েছে, তাহলে তারা স্থিতিশীলতা অর্জন করতে পারবে। তাই 118টি মৌলের মধ্যে 6টি নিষ্ক্রিয় মৌল বাদে বাকি 112টি মৌল স্থিতিশীল হতে চাইলে তাদের সর্বশেষ শক্তি স্তর বা কক্ষপথে 2টি অথবা 8টি ইলেকট্রন থাকতে হবে। এবার একটি উদাহরণের মাধ্যমে দেখে নেই এই 6টি নিষ্ক্রিয় মৌল বাদে বাকি মৌলগুলি কিভাবে ইলেকট্রন গ্রহণ এবং বর্জনের মাধ্যমে যৌগ গঠন করে স্থিতিশীল হতে পারে। সহজভাবে বোঝার সুবিধার্থে আমি এই 118টি মৌলের মধ্যে 2টি পরিচিত মৌল সোডিয়াম এবং ক্লোরিন নিয়ে কথা বলবো, যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 11 এবং 17। অর্থাৎ সোডিয়াম এবং ক্লোরিন পরমাণুতে যথাক্রমে 11টি এবং 17টি ইলেকট্রন রয়েছে।
এবার আমরা যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসের দিকে তাকাই তাহলে দেখতে পাই সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে মাত্র একটি ইলেকট্রন রয়েছে। এখন সোডিয়াম যদি এই একটি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে খুব সহজেই তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন হয়ে যায় 8টি, যা নিষ্ক্রিয় মৌলগুলির ইলেকট্রন বিন্যাসের সাথে মিলে যায় এবং সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দেওয়ায় এটি হয়ে যায় ক্যাটায়নিক পরমাণু। আবার আমরা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস খেয়াল করলে দেখতে পাই এর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে 7টি। যেহেতু নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অনুযায়ী সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকতে হবে, তাই ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলেই নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে, আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করার কারণে এটি অ্যানায়নিক চার্জে পরিণত হয়। এখন এই দুটি মৌলের ইলেকট্রন আদান প্রদানের বিষয়গুলি খেয়াল করলে আমরা দেখতে পাই সোডিয়াম স্থিতিশীল হবার জন্য একটি ইলেকট্রন ছেড়ে দিয়েছে, অপরদিকে ক্লোরিন স্থিতিশীলতা অর্জন করার জন্য সেই ইলেকট্রনটি গ্রহণ করেছে। আর এই ক্যাটায়নিক সোডিয়াম পরমাণু এবং অ্যানায়নিক ক্লোরিন পরমাণু পরস্পর ইলেকট্রন বর্জন এবং গ্রহণের মাধ্যমে আয়ন বা চার্জবিহীন সোডিয়াম ক্লোরাইড যৌগে পরিণত হয়, যা আমরা খাবার লবণ হিসাবে গ্রহণ করে থাকি। ওয়াশিং সেক্টরে ক্যাটায়নিক এবং অ্যানায়নিক কেমিক্যালস একই বাতে ব্যবহার করলে সমস্যা কি? আমরা এতক্ষণ জানলাম ক্যাটায়নিক ধনাত্মক চার্জ বহন করে এবং অ্যানায়নিক ঋণাত্মক চার্জ বহন করে। দুটি ভিন্নধর্মী আয়ন, তাদের ধর্ম এবং কাজ সম্পূর্ণ আলাদা। তাই আপনি যখন ক্যাটায়নিক কেমিক্যালস ওয়াশিং বাতে অ্যানায়নিক কেমিক্যালস অথবা অ্যানায়নিক কেমিক্যালস ওয়াশিং বাতে ক্যাটায়নিক কেমিক্যালস মেশাবেন, তখন এই দুটি পজিটিভ নেগেটিভ কেমিক্যালস বিক্রিয়া করে চার্জবিহীন সম্পূর্ণ নতুন এবং ভিন্ন ধরনের কেমিক্যালসে পরিণত হবে, যা আপনার কাঙ্ক্ষিত প্রসেসের চাহিদা মেটাতে সম্পূর্ণ ব্যর্থ হবে। আর এ কারণেই একই ওয়াশিং বাতে অ্যানায়নিক বা ক্যাটায়নিক বা অ্যানায়নিক কেমিক্যালস ব্যবহার করা উচিত নয়। তবে নন আয়নিক কেমিক্যালসের চার্জ না থাকায় এদের সাথে ক্যাটায়নিক অথবা অ্যানায়নিক উভয় ধরনের কেমিক্যালস ব্যবহার করা যাবে। ওয়াশিং সেক্টরে অক্সিলারি কেমিক্যালসগুলিতে এ ধরনের অ্যানায়নিক এবং ক্যাটায়নিক চরিত্রের বিভিন্ন উপাদান পাওয়া যায়। তাই অবশ্যই কেমিক্যালস ব্যবহারের পূর্বে কেমিক্যালসের টেকনিক্যাল ডাটাশিট ভালোভাবে পড়ে রেসিপিতে ব্যবহার করা উচিত। তো আজ পর্যন্তই। ক্যাটায়নিক এবং অ্যানায়নিক কেমিক্যালস নিয়ে আরও কিছু জানার থাকলে অথবা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টস করতে ভুলবেন না। খুব শীঘ্রই আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।